হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলার ইনভেস্টর এই চ্যানেলে আমি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন এই চ্যানেলটির একটি উদ্দেশ্য থাকবে আপনাদের জন্য শেয়ার বাজার এবং তার পাশাপাশি ফিন্যান্স সম্পর্কিত দারুণ দারুণ ভিডিও এখানে আপলোড করা হবে। এখানে আমরা শেয়ার বাজার সম্পর্কিত আপডেটও কভার করি, আর এটি আক্ষরিক অর্থেই শেয়ার বাজারের কোর্সের একটি চ্যানেল, যা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সামনে এখানে ইউটিউবে রাখা হয়েছে। তবে যদি ভাবেন 5 মিনিটে এখানে বিরিয়ানি তৈরি করে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে হবে না। একটা ভালো জিনিস তৈরি হতে সময় লাগে, ফলে এই চ্যানেলে মূলত যে ভিডিওগুলো আসে সেগুলো বেশ বড়ও হতে পারে। তবে হ্যাঁ, আপনি একটি নির্দিষ্ট টপিক সম্পর্কিত পুরো A to Z জ্ঞান এখানে পাবেন, যা আপনি কোনো পেড কোর্সেও পাবেন না, তার গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। এবং একই সাথে আরো একটি কাজ আমরা এই চ্যানেলে করব, যে ফিনান্স সম্পর্কিত অনেক ভিডিও আসবে। অনেকেই অনুরোধ করেছিলেন যে স্যার, ফিনান্স সম্পর্কিত টপিকগুলো এখানে অবশ্যই কভার করবেন। ঠিক আছে, তো এর মধ্যে আমরা অনেক কিছুই কভার করব। ঠিক আছে, ফলে এই চ্যানেল থেকে আপনারা অনেক নতুন নতুন ইনসাইটসও পাবেন। এবং এই চ্যানেলে আসতে থাকা প্রতিটা ভিডিও বন্ধুরা, আপনারা যখন এই ভিডিওটা সম্পূর্ণ করবেন, আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিচ্ছি আপনারা কিছু না কিছু নতুন জিনিস শিখে যাবেন। তো চলুন আজকের টপিক আমরা এখানে শুরু করি। তো টপিক কি বন্ধুরা? তো সম্প্রতি যে বিষয়গুলো চলছে, এই কোয়ার্টার 2 এর ফলাফল, মানে কোয়ার্টারলি রেজাল্ট চলছে, বা একে কোয়ার্টারলি আর্নিংসও বলতে পারেন। এখন যখন আমরা এগুলো শুনি যে কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে, তখন কিন্তু আমাদের মনে হয়, আরে বাবা, কি বোরিং টাইপের জিনিস এগুলো তো আমরা সবই জানি, এতে এমন কি আর আছে, শুধু তো কিছু সংখ্যা রয়েছে, সেগুলো দেখে নিলেই হয়ে গেল। আরে বাবা, এটা কিন্তু এতটা সহজ জিনিস নয়। ঠিক আছে, তো এত বড় বড় যে প্রফেশনাল কোর্সগুলো চলে, ঠিক আছে, আক্ষরিক অর্থে তাদের রোজগারই হয় এই কোয়ার্টারলি রেজাল্ট গুলো স্টাডি করার জন্য। মানে বড় বড় যে কর্পোরেট সংস্থাগুলো রয়েছে, তাদের থেকে কিন্তু টাকা দেওয়া হয়, বড় বড় প্যাকেজ তাদের দেওয়া হয়, 20 লাখ, 25 লাখ, 50 লাখ, আপনি ভাবতেও পারবেন না। তাই এই জিনিসটা কিন্তু এতটা সহজ নয়। আমাদের সমস্যাটা এখানেই যে আমরা অনেক কিছুকেই হালকাভাবে নিই। সুতরাং এই ভিডিওটির কথা যদি বলি বন্ধুরা, তাহলে রেজাল্ট সম্পর্কিত আপনাদের যত সন্দেহ আছে সব এখানে দূর হয়ে যাবে। মানে যদি আমি আপনাদের সামনে একটা ইন্ডেক্স রাখি, তাহলে এই ভিডিওতে আপনি কি কি শিখতে চলেছেন তা দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে কতবার সংখ্যাগুলো আসে, তারপরে কখন কখন আসে, তারিখ ও সময় কি হয়, তারপরে কোথায় এগুলোকে চেক করতে হয়, কিভাবে চেক করতে হয়, কোথা থেকে এটাকে ডাউনলোড করতে হয়, কিভাবে পড়তে হয়। ঠিক আছে, এগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই এর জন্য অপেক্ষা করছেন, স্যার এর কিছু ইনসাইটস বলুন, কনসলিডেটেড নাম্বার পড়তে হয় নাকি স্ট্যান্ডালোন নাম্বার পড়তে হয়। অনেকের মনেই এই বিভ্রান্তি থাকে, আর এই ভিডিওটি আপনাদের যে সন্দেহ রয়েছে সেগুলো দূর করবে। এরপর গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো আপনাদের সামনে রাখবো, সেগুলোকেও নোট করতে হবে। তারপরে কোয়ার্টারলি ভিত্তিতে পড়তে হয় নাকি ইয়ারলি ভিত্তিতে পড়তে হয়, এই সন্দেহ তো থাকে, তাই না? যা এই ভিডিও থেকে স্পষ্ট হয়ে যাবে। তারপরে অনেকে বলবেন, স্যার তুলনা তো করি এস্টিমেট দিয়ে, কিন্তু এই এস্টিমেট সংখ্যাগুলো কোথায় পাওয়া যায়? অনেকেই তো কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, তো আমি আপনাদের বলতে চাই, এই নিয়ে আমি ইতিমধ্যেই অনেক ভিডিওতে বারবার বলেছি, কিন্তু আলাদা করে সেগুলোকে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, কারণ অনেক ভিডিও হয়ে গেছে। এবং শেষের 10 নম্বর পয়েন্টের কথা যদি বলি, অনেকেই এই রেজাল্ট পড়ার সময় কিছু কিছু ভুল করেন, তারপরে এর ব্যাখ্যা করার সময় কিছু ভুল করেন। এই সমস্ত বিষয় আপনি এই একটি ভিডিওতেই পাবেন। এটা একটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও বন্ধুরা। ঠিক আছে, তো চলুন চটজলদি অনেক কিছুই কভার করতে হবে, তাই খুব দ্রুত এই ভিডিওটা কভার করার চেষ্টা করব। তো প্রথমেই এই জিনিসটা মাথায় আসে, বছরে কতবার এই কোয়ার্টারলি রেজাল্ট আসে? আর এটা তো একেবারে একটা সাধারণ জিনিস, স্বাভাবিকভাবেই 4 বার আসে, অর্থাৎ কোয়ার্টারলি ভাবে। ঠিক আছে, কিন্তু এখানে আমি স্বাভাবিকভাবে বলেছি, মানে হ্যাঁ বন্ধুরা, কিছু কোম্পানির সংখ্যা এই হাফ ইয়ারলি ভিত্তিতেও আসে। যারা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেন, স্যার এই কোম্পানির সংখ্যা 4 বার নয় শুধুমাত্র 2বারই দেখাচ্ছে কেন? তো বন্ধুরা, সেগুলো সাধারণত ছোট কোম্পানি হয়। আপনি কি এসএমই কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, তো সেই এসএমই কোম্পানিগুলোকে কিছু নিয়ম দেওয়া হয়েছে, যে আপনারা নিজেদের যে রেজাল্ট সেগুলো প্রতি 3 মাস অন্তর দেখাবেন না, 6 মাস অন্তরই দেখান। ঠিক আছে, কারণ তাদের উপর খুব বেশি নিয়মের চাপও থাকে না, তারা তো এমনিতেই ছোট কোম্পানি। আর এই যে জিনিসগুলো, মানে রেজাল্ট পেশ করতে হয়, এর জন্য বোর্ড মিটিং বসাতে হয়, তারপরে বড় বড় অ্যাকাউন্টেন্টকেও লাগে, তো সেখানে কিন্তু মোটা মোটা অঙ্কের টাকাও লাগে, ফি দিতে হয়। তাই যে ছোট ছোট কোম্পানিগুলো থাকে তাদের জন্য সেই সুবিধা থাকে। আর এই কোয়ার্টারলি রেজাল্টের সময়ও আপনারা জানেন যে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 কাকে বলে। তাও একবার বলতে চাই, এই যেমন এপ্রিল, মে, জুন, এই 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে কোয়ার্টার 1 এর যে ফলাফল, সেটা জুলাই মাস থেকে শুরু হয়ে যায়। এরপরে আসে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে, তো এটাকে নিয়ে কোয়ার্টার 2 এর ফলাফল হয়। তো বর্তমানে অক্টোবর মাস চলছে, তাই না? তো অক্টোবরে আমরা দেখছি যে এই কোয়ার্টারের কিরকম এই রেজাল্ট আসছে। এরপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস শেষ হয়ে গেলে তাকে কোয়ার্টার 3 বলা হয়। তো জানুয়ারি মাসে তার যে রেজাল্ট সেটা দেখা
দেখা যায় এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ কোয়ার্টার হয়, ফলে আবার এপ্রিলে আমরা তার সংখ্যা দেখতে পাই। এগুলো তো খুবই প্রাথমিক বিষয়, তবে আমরা শুরুটা কিন্তু এখান থেকেই করলাম। এরপরে প্রশ্ন আসবে কোথায় চেক করতে হয়। এটা খুবই সহজ বন্ধুরা, এই যে বিএসসি রয়েছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ, তো www.bseindia.com, এখানে গিয়ে আপনি যে কোনো কোম্পানির রেজাল্ট দেখতে পারেন। এরপরে হাউ টু ডাউনলোড, কিভাবে ডাউনলোড করতে হয়, এটা খুবই সহজ। এই ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে আপনি শুধু বিএসসি লিখে দিন। এই 2 নম্বরে দেখতে পাচ্ছেন এই বিএসসি যে ওয়েবসাইট রয়েছে www.bseindia.com, এই যে সাইট সেটা ওপেন হয়ে যাবে। তারপর সেখানে আপনাকে কোম্পানির যে নাম সেটা টাইপ করতে হবে, যে কোনো কোম্পানি, XYZ কোম্পানি টাইপ করার পরে ঠিক আছে, তারপরে আপনাকে কি করতে হবে, সেই কোম্পানির যে অ্যানাউন্সমেন্ট সেকশন রয়েছে সেইখানে যেতে হবে এবং সেই অ্যানাউন্সমেন্ট সেকশনে যাওয়ার পরে এই দেখুন আপনাদের সামনে একটা বক্স চলে আসবে। এইখানে এই যে পয়েন্ট নম্বর 5, এই যে পয়েন্ট নম্বর 5 এইখানটা দেখুন, এইখানে অ্যানাউন্সমেন্ট সেকশন দেখছেন। তো এরপরে আপনি কি করবেন, এই দেখুন নিচে থেকে এখানে একটা অ্যারো দেখাচ্ছে এবং তারপরে সেই অ্যারোর উপর ক্লিক করে যে একটা নতুন পেজ আসবে সেখানে স্ক্রল ডাউন করতে হবে। সেখানে আপনি অনেক পিডিএফ পাবেন। তারপরে কি করবেন, এই দেখুন এইরকম আপনারা একটা রেজাল্ট লেখা পিডিএফ দেখতে পাবেন। তো আপনাদের এখানে অনেক বিভ্রান্তি তৈরি হয় যে স্যার এত পিডিএফ রয়েছে, তো কোন পিডিএফটা খুলবো। তো এরকম সেই পিডিএফ এর পাশে এই যে রেজাল্ট সেটা কিন্তু লেখা থাকবে এবং সেটির উপরে ক্লিক করে নিন। তো সেই যে পিডিএফ সেটা ওপেন হয়ে যাবে, তো সেটাই কোম্পানির রেজাল্ট, সেটাকে পড়ে নিতে পারেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। অনেকেই এই জিনিসটি হয়তো জানতেন না। যদি এটি আপনি প্রথমবার শিখে থাকেন তবে কমেন্ট সেকশনে আমাকে শুধু জানিয়ে দিন, ঠিক আছে। যারা আগে থেকেই শিখে রেখেছেন কোনো ব্যাপার নয় ভাই, আরেকবার রিভিশন হয়ে গেল। এরপরে চলুন এগিয়ে যাই, কিভাবে পড়তে হয়, হাউ টু রিড। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আসা যাক যে কিভাবে এগুলোকে পড়তে হয় এবং এর মধ্যে কি কি পড়তে হয়। যেমন আমরা প্রথমে সংখ্যাগুলো ওপেন করলাম, তখন আমাদের সামনে 2 রকম সংখ্যা আসে, ঠিক আছে। কিভাবে পড়তে হয়, তো এটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হলো এই স্ট্যান্ডঅ্যালোন সংখ্যা পড়তে হয় নাকি কনসলিডেটেড সংখ্যা পড়তে হয়, ঠিক আছে। এখন এই স্ট্যান্ডঅ্যালোন ও কনসলিডেটেড সংখ্যা পড়ার আগে আপনাকে তো জানতে হবে যে স্ট্যান্ডঅ্যালোন ও কনসলিডেটেড এর অর্থ কি। তো যেমন যদি আমরা কথা বলি স্ট্যান্ডঅ্যালোনের, তো এর নামের মধ্যেই রয়েছে স্ট্যান্ড অ্যালোন, মানে একা দাঁড়িয়ে থাকে, তাই না। ঠিক তেমনই মানে কেবল একটি কোম্পানিরই সেই নাম্বার থাকবে, ঠিক আছে। একটি কোম্পানি, ঠিক আছে। মানে ধরে নিন আমরা একটা কোম্পানি শুরু করলাম, সেই একটা কোম্পানিতে আমরা 5 কোটি টাকা ইনভেস্ট করেছি, তো ব্যবসা করেছি, 6 কোটি হলো, 7 কোটি হলো, কিন্তু একটাই কোম্পানি রয়েছে। তো এমন কোম্পানিকে স্ট্যান্ডঅ্যালোন কোম্পানি বলা হয়। কিন্তু ধরুন আমাদের ব্যবসা বড় হয়ে গেল, আজ আমাদের কোম্পানি 100 কোটির হয়ে গেল। আমরা ভাবলাম যে ভাই বিজনেস এক্সপ্যান্ড করা যাক। কিভাবে করা যায়, চলো এই অন্য একটা কোম্পানিকে কিনে নিই, 20 কোটি টাকায় কিনে নিই। তো আমরা একটি কোম্পানি কিনে নিলাম, কিভাবে, আমাদের নিজেদের ব্যবসা থেকে টাকা দিয়ে। যে 100 কোটি টাকা প্রথমে উপার্জন করেছিলাম তার থেকে 20 কোটি টাকা দিয়ে আমরা কি করলাম, আরো একটা অন্য কোম্পানি কিনে নিলাম, ঠিক আছে। এখন কি হবে, সেটাও আমাদের কোম্পানি। এখন সেই কোম্পানি কি করবে, আমাদের ব্যবসার যে রেভিনিউ রয়েছে তার সঙ্গে সঙ্গে ইনকাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রফিট, সেখানেও তো অংশ নেবে, তাই না। হ্যাঁ বন্ধুরা, এটাই হয়। আর তখন সেটাকে এই কনসলিডেটেড কোম্পানি বলা হয়। মানে এটি একটি কোম্পানি, এটি ছিল আমাদের প্রধান কোম্পানি। সেই প্রধান কোম্পানির মাধ্যমে আমরা কি করলাম, এটাকেও কিনে নিলাম, এটাকেও কিনে নিলাম, ওটাকেও কিনে নিলাম। এমন কত কোম্পানি রয়েছে যারা একা শুরু করেছিল এবং আজ দেখা যায় যে তাদের কাছে তারা 50টির বেশি কোম্পানি কিনে রেখেছে। তো যে কোম্পানিগুলো কিনে রাখা হয়েছে সেগুলো তো উপার্জন করে, তাই না, নিশ্চয়ই করে। এবং সেই উপার্জন কার কারণে হচ্ছে, ভাই এত বড় যে কোম্পানি প্রথমে ছিল তার কারণেই তো হচ্ছে। কারণ আমাদের যে টাকা আমরা লাগিয়ে রেখেছি সেটা কোথা থেকে পেয়েছি, সেটা কিন্তু এই প্রথম বড় কোম্পানিটা থেকেই পেয়েছি। তো সেই সমস্ত কোম্পানিগুলোর যা যা থাকে, যেমন লাভ থাকে, তো লাভ হলে কিছু কিছু সময় ক্ষতিও হয় এবং সেই লাভ ক্ষতি মিশে সেই কোম্পানিগুলোর যে নাম্বার সেটা কিন্তু এই প্রথম যে বড় কোম্পানিটা রয়েছে তার সঙ্গে মিশে আপনার সামনে রেজাল্ট হিসাবে পেশ করা হবে। তাই সবসময় মনে রাখবেন কনসলিডেটেড সংখ্যার অঙ্কগুলো আপনি কিন্তু একটু বড়ই দেখতে পাবেন। এটা তো স্বাভাবিক, তাই না, এতগুলো কোম্পানি রয়েছে, সবগুলোর লাভ যোগ করে আসবে, তো সংখ্যাটা কিন্তু বড়ই বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়। আর এই স্ট্যান্ডঅ্যালোন মানে একা থাকবে। তো চলুন, আপনি অর্থটি তো বুঝলেন, কিন্তু এর মধ্যে থেকে কোন সংখ্যাটা পড়তে হবে। তো বন্ধুরা, পড়ার ক্ষেত্রে যদি দেখা যায় তবে 99% ক্ষেত্রে আমরা যদি বলি তবে আপনাকে এই যে কনসলিডেটেড নাম্বার সেটাই পড়তে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু এক্সেপশন তো থাকেই, তাই বাকি 100% ক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডঅ্যালোন সংখ্যাও পড়তে হবে। এখন সেই 100%-এর মধ্যে কি কি আসে, তো সাধারণত এর সেরা উদাহরণ হলো বন্ধুরা ব্যাংক। আপনি যখনই ব্যাংকের সংখ্যা পড়বেন বন্ধুরা, তখন স্ট্যান্ডঅ্যালোন সংখ্যাই পড়বেন। মানে সেই নির্দিষ্ট কোম্পানির পারফরমেন্স, ব্যাংকের পারফরমেন্স কেমন চলছে সেটা আপনার এখানে জানা উচিত, ঠিক আছে। মানে আমি কিছুটা ভুল উদাহরণ কিন্তু দিচ্ছি, কিন্তু তবুও আপনার যে ধারণা সেটা এখানে স্পষ্ট হয়ে যাবে। এখানে ধরুন কোনো একটা ব্যাংক রয়েছে, এবিসিডি, যাই হোক না কেন, তার কাজ কি, ঋণ দেওয়া নেওয়া, এটাই তো কাজ। ধরে নিন তাদের কাছে অনেক ভালো টাকা আছে। আমি জানি এটা ভুল উদাহরণ, কিন্তু বোঝার জন্য বলছি। তারা ঠিক করলো যে চলো একটা সিমেন্টের ব্যবসা কিনে নেওয়া যাক, ঠিক আছে, তারা কিনে নিল।
কিন্তু আমাদের তো শুধুমাত্র সেই ব্যাংকের পারফরমেন্স দেখতে হবে, তাই না? যে তুমি কত ঋণ দিচ্ছ এবং সেই ঋণ দেওয়া থেকে কত টাকা তুমি উপার্জন করছো। তাই এই ব্যাংকের ক্ষেত্রে শুধুমাত্র যে স্ট্যান্ড অ্যালোন নাম্বার সেটাই পড়তে হয়। সেই কারণে সবসময় মনে রাখবেন বাকি 99% ক্ষেত্রে আপনাকে এই কনসলিডেটেড নাম্বার পড়তে হবে। আমরাও যখন সংখ্যা পড়ি এই চ্যানেলে যখন উল্লেখ করা হয় তখনও কিন্তু দেখবেন এই যে কনসলিডেটেড নাম্বার সেটাই কিন্তু পড়ি। তবে এই যে স্ট্যান্ড অ্যালোন নাম্বার সেটাও কখনো কখনো পড়া উচিত। যেমন দেখতে পেলেন বর্তমানে এই ব্যাংকের কথাই বললাম, ঠিক আছে? এরপরে যদি আমরা কথা বলি যে কখনো কখনো কি হয়, যদি কোনো কোম্পানি নির্দিষ্টভাবে সেই ব্যক্তিগত পারফরমেন্স আপনাকে দেখতে হয়, ঠিক আছে, তাহলে সেটাও আপনি পড়তে পারেন, ঠিক আছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে সেই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে শুধু যদি সেটাই আপনার জানতে হয় তাহলে কি করতে হবে, আপনাকে যে স্ট্যান্ড অ্যালোন নাম্বার সেটা পড়তে হবে। মানে কি, দেখুন একটু পিছিয়ে এখানে আসতে চাইবো। আপনি এখানে এখন এই কোম্পানিটি দেখছেন, এই যে উপরের কোম্পানিটি, এর দুখানা সংখ্যা থাকবে, একটা কনসলিডেটেড নাম্বার থাকবে এবং এর সঙ্গে সঙ্গে এর একটা নিজেরও সংখ্যা থাকবে এই স্ট্যান্ড অ্যালোন হিসাবে, ঠিক আছে? এখন ধরে নিন এই কোম্পানিটা মেটাল স্টিলের কাজ করে। এখানে ধরুন নিচেই সিমেন্টের ব্যবসাও কিনেছে, তার সঙ্গে সঙ্গে আইটির ব্যবসাও কিনেছে এবং অটোর বিজনেসও কিনেছে। যদি আপনাকে শুধু এই কোম্পানি যে মেটালের বিজনেস রয়েছে সেটাকে স্টাডি করতে হয়, শুধুমাত্র মেটাল, তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, এই কোম্পানির যে স্ট্যান্ড অ্যালোন নাম্বার সেটা ওপেন করবেন। তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে মেটাল থেকে কত উপার্জন করেছে আর কত করছে না। আর এই কনসলিডেটেড নাম্বার খুললে তার মধ্যেই অটোর বিজনেস এসে গেল, সিমেন্টেড বিজনেস এসে গেল এবং দুনিয়ার যত জিনিসে তারা বিনিয়োগ করে রেখেছে সেই নাম্বারগুলোও কিন্তু এখানে এসে গেল, ঠিক আছে? সেই কারণে আপনি যেমন ভাবে কোম্পানিকে স্টাডি করছেন, ব্যবসাটিকে স্টাডি করছেন, সেই অনুযায়ী আপনাদের দেখতে হবে। তবে মনে রাখবেন 99% ক্ষেত্রে আমরা কনসলিডেটেড নাম্বার পড়বো এবং ব্যাংকিং এর ক্ষেত্রে যে স্ট্যান্ড অ্যালোন নাম্বার সেটা পড়বো। আর কিছু কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আমাদের এই স্ট্যান্ড অ্যালোন নাম্বার এটাকে স্টাডি করতে হয়। যেমন পরিস্থিতি থাকবে আমি কিন্তু আপনাদের সেইভাবেই বলে দেবো। এরপরে যদি আমরা কথা বলি এটাকে কিভাবে পড়তে হয়, মানে পার্ট 2, যে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে পড়বো নাকি ইয়ার অন ইয়ার ভিত্তিতে পড়বো, ঠিক আছে? এটা নিয়ে অনেকের মনে সন্দেহ থাকে। তো বন্ধুরা আবার একই জিনিস, ব্যবসাটা কি সেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে দেখুন এমন হওয়া উচিত নয় যে 3 মাস আগের পারফরমেন্স যদি 10 টাকার হয় আর এখন পরের 3 মাসে সেটা যদি 8 টাকা হয় তার মানে সেই কোম্পানি খারাপ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। সেই কোম্পানির ব্যবসার প্রকৃতি কি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভাই কিছু কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু সিজনাল হয়, ঠিক আছে? তো এমন কোম্পানির যে নাম্বার হয় বন্ধুরা সেটা কিন্তু ইয়ার অন ইয়ার ভিত্তিতে পড়াই ভালো হবে। তো এই ইয়ার অন ইয়ার মানে কি? তো বর্তমানে কোয়ার্টার 2 এর ফলাফল এখন চলছে, তাহলে ঠিক গত বছর কোম্পানিটা এই কোয়ার্টার 2 এ কেমন রেজাল্ট পেশ করেছিল সেটাই কিন্তু আপনাকে সঠিক চিত্র দেবে। তো এর সেরা উদাহরণ আমি আপনাদের দিতে চাইবো। এই 3টি উদাহরণ নিন। যেমন এই ছাতার উদাহরণ। এখন আপনি বলুন তো, যদি কোনো কোম্পানি থাকে যারা ছাতা বিক্রি করার কাজ করে, বলুন সেই কোম্পানি সব থেকে বেশি রেভিনিউ বা সেল কখন আসবে? সেই কোম্পানি স্বাভাবিকভাবেই এই বৃষ্টির সময় বেশি উপার্জন করবে, তাই না? তারপরেও কিছুটা কখন উপার্জন করবে? গরমের সময়ও কিছুটা উপার্জন করতে পারে ভাই, যে খুব রোদ লাগছে এখন একটা নিয়ে নিই এই বলে। কিন্তু বৃষ্টির সময়ের মতো তো আর উপার্জন করতে পারবে না। আর শীতে তো ভাই ভুলেই যান, এই শীতকালে বিক্রি পুরোপুরি ভাবে কমে যাবে। তো এমন কোম্পানির রেজাল্ট আপনি কি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে স্টাডি করবেন? সেটা কি ন্যায্য হবে? একেবারেই নয়। এর কোনো মানেই কিন্তু হয় না। ভাই যখন বৃষ্টি হচ্ছিল এবং যখন বৃষ্টি শেষ হলো তখন কি আপনার সংখ্যা তুলনা করবেন? তাহলে সংখ্যা তো একদম 60 থেকে 70% কমই দেখাবে। তখন মনে হবে যে কোম্পানি শেষ হয়ে গেছে। তো এমন কোম্পানিকে ইয়ার অন ইয়ার ভিত্তিতে পড়তে হবে। একইভাবে যদি আমরা কথা বলি আইসক্রিমের ব্যবসা, এই কোল্ড ড্রিঙ্কস এর ব্যবসা, এই ব্যবসাগুলো কখন বেশি চলে? হ্যাঁ, গরমের সময় চলে, ঠিক আছে? এমন নয় যে শীতকালে কেউ আইসক্রিম খায় না, খাবে, কিন্তু গরমের সময় মতো তো আর ব্যবসা হবে না, হয়ও না। সেই কারণে এমন কোম্পানির সংখ্যা ইয়ার অন ইয়ার ভিত্তিতে পড়তে হয়। মানে আপনাকে ব্যবসার যে প্রকৃতি সেটাকে বুঝতে হবে। এবং যদি আমরা কথা বলি এই গাড়ির ব্যবসার কথা, এখন গাড়ির কি যায় আসে ভাই? লোক যে কোনো সময় এই গাড়ি কিনতে পারে, ঠিক আছে? এখন আপনি বলবেন স্যার এখন ফেস্টিভ্যাল সিজন চলছে। আরে সেটা ঠিক আছে, আমি সাধারণভাবে বলছি লোকে যে কোনো সময় এই গাড়ি কেনে। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময় কিন্তু মানুষ গাড়ি কিনে নেয়, ঠিক আছে? এমনটা হবে না যে ভাই এই সময় এখন গরম পড়েছে তাই চলো গাড়ির বিক্রি একেবারেই বেশি হয়ে গেল, বা এই সময় শীত পড়েছে গাড়ির বিক্রি কমে গেল, তা কিন্তু হয় না। তো এই পয়েন্টটা আপনাদের বোঝা উচিত। এমন আরো অনেক উদাহরণ রয়েছে। এখন এই এসির উদাহরণ নিন। এসির বিক্রি সবচেয়ে বেশি কখন হবে? হ্যাঁ, গরমের সময় আপনি সব থেকে বেশি এই এসির বিক্রি দেখতে পাবেন, বাকি সময়েও হবে কিন্তু সেগুলো কম হবে। তো এই যে আপনারা প্রশ্ন করেন এই রেজাল্ট ইয়ার অন ইয়ার ভিত্তিতে পড়বো নাকি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে পড়বো, সেটা কিন্তু সেই কোম্পানির ব্যবসার যে প্রকৃতি সেটাকে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এমন বলতে পারেন না যে আগে থেকেই এই কোম্পানির রেজাল্ট কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে পড়ো বা ইয়ার অন ইয়ার ভিত্তিতে পড়ো। সেরকমটা হলে কিন্তু আপনি ভুল করবেন। আগে কিন্তু আপনাকে সেই কোম্পানির যে ব্যবসার প্রকৃতি সেটাকে বুঝতে হবে, সেই অনুযায়ী কাজ
করুন। তো আশা করি এটাও একটা নতুন জিনিস আপনি এখানে শিখলেন। এরপরে বন্ধুরা যদি আমরা কথা বলি পার্ট নম্বর 3, তবে তার আগে যদি এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে অবশ্যই এটাকে লাইক করে দেবেন। আপনার লাইকের কারণে আমার মোটিভেশনও বেড়ে যায়। তো বন্ধুরা পার্ট নম্বর 3 এর মধ্যে যদি আমরা এখানে কথা বলি এই রেজাল্ট সেটা কিভাবে পড়তে হয়, এর 3 নম্বর পয়েন্ট, যে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। আপনি যে কোনো সংখ্যা ওপেন করুন, ঠিক আছে? এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে ওপেন করতে হয়, ঠিক আছে? ইয়ারলি পড়তে হয় নাকি কোয়ার্টারলি পড়তে হয় সেটাও আপনি বুঝতে পেরে গেছেন। তারপরে কনসলিডেটেড নাম্বার পড়তে হয় নাকি স্ট্যান্ডালোন সেটাও আপনার বোঝা হয়ে গেছে। কিন্তু কি কি পড়তে হবে, তো এর মধ্যে প্রধান 3টি পয়েন্টই মনে রাখবেন, ঠিক আছে? আমরা এটাকে ভবিষ্যতে এই চ্যানেলেই বিস্তারিতভাবেও আলোচনা করব, তবে মোটামুটি আপনাকে এই 3টি পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত টপ লাইন। এই টপ লাইন মানে কি? টপ লাইন মানে হচ্ছে রেভিনিউ বা রাজস্ব। এই রেভিনিউ ফ্রম অপারেশন, খাঁটি মুনাফা, সেটাকে আপনারা মুনাফা নয় খাঁটি উপার্জন এখানে বলতে পারেন, ঠিক আছে? এই যে রেভিনিউ তার মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকে না, ঠিক আছে? এরপরে যদি আমরা কথা বলি এনপিএটি বা নেট প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স কেটে নেওয়ার পরে যে লাভটি বাকি থাকে সেটা আমাদের হয়, মানে শেয়ার হোল্ডারদের লাভ হয়। বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার আগের যে প্রফিট সেটা কিন্তু আমাদের হয় না। স্বাভাবিকভাবেই ভাই কোনো কোম্পানি ইনকাম করছে মানে সেইখান থেকে তো সরকারকে ট্যাক্সও দিতে হবে, তাই না ভাই? তো এই যে এনপিএটি সেটাই দ্বিতীয় পয়েন্ট হয়। আর তৃতীয়টা হলো বটম লাইন, তো এটাকে ইপিএস বা আর্নিং পার শেয়ার বলা হয়। তো এই 3টি পয়েন্ট আপনাদের কি করতে হয়? স্টাডি করতে হয় প্রতিটা নাম্বারে। এই যে 3টে জিনিস রয়েছে রেভিনিউ, তারপরে নেট প্রফিট আফটার ট্যাক্স এবং ইপিএস বা আর্নিং পার শেয়ার, এগুলোকে দিয়েই আপনাদের তুলনা করতে হয় যে ইয়ার অন ইয়ার ভিত্তিতে বা কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে কোম্পানির কিরকম পারফরমেন্স চলছে, এবং এর উপর ভিত্তি করেই বাজি ধরা হয় যে কোম্পানি ভালো করছে নাকি খারাপ করছে। এবং কার সাথে তুলনা করা হয়? ফলাফলকেই এস্টিমেটেড নাম্বারের সাথে তুলনা করা হয়। এই এস্টিমেটেড নাম্বার মানে কি? মানে হচ্ছে বাজার কেমন অনুমান করে চলছে, ঠিক আছে? এখন সবাই এটাই জিজ্ঞাসা করে, স্যার এই এস্টিমেটেড নাম্বারগুলো কোথায় পাওয়া যায়? এইগুলো কিন্তু সব ওয়েবসাইটের উপরেই অ্যাভেলেবেল রয়েছে। সবকিছু আপনি এই গুগলের উপরেই পেয়ে যাবেন। আপনাদেরও তো স্ক্রিনে দেখাই, তাই না? এই যেমন মানি কন্ট্রোল রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইকোনমিক টাইমস রয়েছে, এনডিটিভি প্রফিট রয়েছে, মিন্ট রয়েছে, এখানে কিন্তু সবকিছুই পেয়ে যাবেন। তবে এটা কিন্তু কোনো স্পন্সর করা ভিডিও নয় ভাই। আমি যেটা আপনাদের বলছি ভাই, এদের কাজগুলো ভালো হয়, ঠিক আছে? প্রত্যেকের নিজস্ব অনুমান থাকে ভাই, ঠিক আছে? যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই ক্রিকেট ম্যাচ চলছে, আজ এ কত স্কোর করবে, কেউ বলবে 100 করবে, কেউ বলবে 200 করবে, বা কেউ বলবে 150 করবে, তো প্রত্যেকেরই একটা অনুমান থাকে। কিন্তু স্বাভাবিকভাবেই এই যে অনুমান সেটা একদম কাছাকাছি থাকে, এটা একটা রেঞ্জের মধ্যেই থাকে। কেউ যদি বলে কোনো কোম্পানি 100 কোটি উপার্জন করবে, সেখানে কেউ বলবে 98 করবে, বা কেউ বলবে 102 করবে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই রয়েছে। এরকমটা কিন্তু হয় না যে কেউ বলবে 100 কোটি উপার্জন করবে আর অন্যজন বলবে 1000 কোটি উপার্জন করবে, এমনটা কিন্তু হয় না। সুতরাং এই ওয়েবসাইট গুলোকে আপনারা স্টাডির জন্য বিবেচনা করতে পারেন। আর এদের মধ্যে সেরা যদি কেউ থাকে তবে আপনি চাইলে এই যে এনডিটিভি প্রফিট রয়েছে এটাকে স্টাডি করতে পারেন। তো প্রথমে এটা ব্লুমবার্গের কাছে ছিল, সেটা এখন এনডিটিভি প্রফিট নামে আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি প্রচুর এস্টিমেটেড নাম্বার দেখতে পাবেন, এই মার্জিন, রেভিনিউ এবং তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট সহ। তাই চাইলে অবশ্যই আপনি এটাকে নোট করে চলতে পারেন। এরপরে যদি আমরা কথা বলি এই সংখ্যা পড়ার সময় অনেকেই কিছু ভুল করেন। যেমন ভালো ফলাফল মানেই ধরে নিন যে শুধু কাগজে দেখাচ্ছে যে কোম্পানি একটা ভালো রেজাল্ট ফেস করেছে, ঠিক আছে? কোম্পানি 100 কোটির বদলে এই সময় 200 কোটি উপার্জন করলো, ঠিক আছে? কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার সব দিক থেকেই ভালো, কিন্তু এর মানে এই নয় যে পরের দিন সেই স্টক একেবারে উপরে উঠে যাবে, তার কোনো গ্যারান্টি কিন্তু নেই বন্ধুরা। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে শেয়ার বাজারে লম্বা ইনিংস খেলতে হবে, ঠিক আছে? এরপর একই রকম ভাবে খারাপ ফলাফলের জন্য যদি কোনো কোম্পানি খারাপ সংখ্যা দেখায় যে 40 কোটি লাভ 20 কোটি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, বা 10 হয়ে গেল, খারাপ, তো এই মানে এই নয় যে সেটা পরের দিনই একেবারে বড় ক্র্যাশ দেখাবে, ঠিক আছে? কখনো কখনো এমনও হয় যে খবরগুলো আগে থেকেই জানা থাকে, কোম্পানি নিজেই ঘোষণা করে রাখে যে ভাই আমাদের খারাপ নাম্বারই আসতে চলেছে, তাই বাজার আগে থেকে সেটাকে অ্যাডজাস্ট করে রাখে, ঠিক আছে? সেই কারণে বাজারে আপডেট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অনেকে আপডেটেড থাকেন না বলেই অবাক হয়ে যায় যে আরে স্যার সংখ্যা এত খারাপ তবুও দেখা গেল যে খুব একটা নামলো না, কারণ সেটা ইতিমধ্যেই মার্কেটে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি তার কিছুদিনের পুরনো চার্ট প্যাটার্ন দেখে নিন, তো এই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এরপরে সংখ্যা পড়ার সময় আপনাকে কিছু কিছু ব্যাপারে সতর্কও থাকতে হবে। এই যেমন আদার ইনকাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে এক্সেপশনাল আইটেম রয়েছে। এই আদার ইনকাম এগুলো কি হয়? এই আদার ইনকাম হলো এমন আয় যা সাধারণত কোম্পানির ব্যবসার সঙ্গে যুক্ত নয়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই একটা কোম্পানি এরকম উপার্জন করছে যে 100 কোটি, 110 কোটি বা 90 কোটি, একসময় দেখা গেল কোম্পানি হঠাৎ করে 1000 কোটি টাকা উপার্জন করে ফেললো। এমনটা কিভাবে হলো? পরে দেখা গেল ভাই 900 কোটি টাকার কিছু একটা কোম্পানি আলাদা জিনিস বিক্রি করে দিয়েছিল। এখন এটা তো আর বারবার হবে না, ঠিক আছে? এই এক্সেপশনাল বিষয়েও একই রকম জিনিস আমরা কিন্তু দেখতে পাই। কখনো কখনো কি হয়ে যায়, ঠিক আছে? কোম্পানি লটারি জিতে গেল, ধরে নিন
কোম্পানি সবসময় 1,000 কোটি টাকা উপার্জন করতো, হঠাৎ করে 5,000 কোটি উপার্জন দেখাচ্ছে। কিভাবে? আরে 4,000 কোটি টাকা একটা লটারি লেগে গেছে। এখন লটারি কি রোজ লাগে? আবার অন্যদিকে ধরুন কোন একটা কোম্পানি 1,000 কোটি টাকা, 1,010 কোটি টাকা বা 900 কোটি টাকা উপার্জন দেখাতো, হঠাৎ করে দেখলেন তার যে উপার্জন সেটা দাঁড়িয়েছে 100 কোটি টাকা। তো এরকমও হতে পারে কোম্পানিতে কোনো অগ্নিকাণ্ড হয়েছে, সেই কারণে কোম্পানির 800-900 কোটি টাকা ক্ষতি হয়েছে, সেই কারণে কোম্পানির রেজাল্ট এবারে খারাপ এলো। তো এমন সংখ্যাগুলোকে পড়ার সময় এই যে জিনিসগুলো এগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হয়। তো এইগুলোকে এড়িয়ে চললে কোম্পানির বিজনেস লেভেলের যে চিত্র সেটা কিন্তু সঠিকভাবে দেখতে পাবেন। ঠিক আছে, তো এর জন্য আপনার কিছু অভিজ্ঞতাও লাগবে, কিছুটা সময় এই মার্কেটে দিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপর যদি আমরা কথা বলি বন্ধুরা, তবে একটা টুইস্টও রয়েছে, মানে সংখ্যা ভালো খারাপ যাই হোক, কিন্তু তারপরেও আপনি বিপরীত প্রতিক্রিয়া এই মার্কেটে দেখতে পেতে পারেন। কিভাবে? এরপরে ম্যানেজমেন্টের মন্তব্যও কিন্তু থাকে, তাদের যে ফিউচার গাইডেন্স সেটাও থাকে। হ্যাঁ, যদি কোনো কোম্পানির সংখ্যা খুব ভালো হয় কিন্তু ম্যানেজমেন্ট কমেন্ট করে রেখেছে যে ভাই সংখ্যা তো এবারে ভালো, কিন্তু এই সময় আমাদের যে ব্যবসা সেটা খুবই খারাপ চলছে, আগামী কোয়ার্টারে তো ভালো রেজাল্টের আশা একেবারেই করবেন না, আমাদের মার্জিন একেবারেই খারাপ হতে চলেছে, আমাদের মার্জিন এই সিঙ্গেল ডিজিটে আসবে। তো ভালো সংখ্যার সঙ্গে আপনি পরের দিন অপেক্ষা করছিলেন যে ভাই বড় ধামাকা হতে পারে, বড় ধামাকা হবে, আর পরের দিন কিন্তু বড় ধামাকা হলোই না। ঠিক আছে, তো এমনটা কেন? কারণ কোম্পানি আগেই বলে রেখেছে যে পরের কোয়ার্টারগুলোতে তাদের রেজাল্ট খারাপ আসবে। তো এই জিনিসগুলোকেও চেক করে নেবেন। হয়তো তারা বলেছে যে ভাই ভালো করতে পারবো না, গাইডেন্সে তারা হয়তো বলেছে যে পরবর্তী নাম্বারগুলো খুবই খারাপ হবে, সেই কারণেই এই ধরনের জিনিসগুলো দেখতে পাওয়া যায়। আর এর উল্টোটাও হয় যে কোনো কোম্পানির নাম্বার খারাপ কিন্তু ম্যানেজমেন্ট বলে যে যা খারাপ হওয়ার হয়ে গেছে, এখন থেকে আমরা খুবই ভালো রেজাল্ট দেখাবো। ঠিক আছে, এখন আমাদের গ্রোথ দেখে নেবেন 18 থেকে 20% হারে দেখতে পাওয়া যাবে, আর তারপরের দিন সেই স্টক ভালো দৌড়েও। তো এত বেশি জটিলতা কিন্তু এখানে থাকে ভাই, এই সংখ্যা পড়াটা এতটা সহজ নয়। ঠিক আছে, আর শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা হলো ভাই সবসময় যে কোনো নাম্বারকে অ্যাভারেজ হিসেবে দেখতে হবে। এই অ্যাভারেজ মানে কি? হ্যাঁ, একবার সংখ্যা খারাপ এলো তো কোম্পানি খারাপ হয়ে গেল, একবার সংখ্যা ভালো এলো তো কোম্পানি একেবারে স্বর্গে পৌঁছে গেল, এমনটা কিন্তু একেবারেই হয় না ভাই। অ্যাভারেজ পারফরমেন্স দেখতে হয়। আমি বারবার যে উদাহরণটা দিই এই ক্রিকেটে কি লেখা থাকে? এই ব্যাটসম্যানের গড় স্কোর 40। এই মানে এই নয় যে সে প্রতিটা ম্যাচেই 40 রান করবে, সে কখনো 100 করবে, কখনো শূন্যতেও আউট হবে, কখনো 45ও করবে, কখনো বা 20ও করবে, কিন্তু তার অ্যাভারেজ থাকবে সেই 40-এর আশেপাশে। তো কোম্পানির সংখ্যা পড়ার সময়ও এই অ্যাভারেজ হিসাবে সেটাকে বিবেচনা করতে হয়। এমন নয় যে কোম্পানির সংখ্যা খারাপ এলো চলো কোম্পানি বেচে দিই, এমন হলে তো আপনার পোর্টফোলিওতে একটা শেয়ারও থাকবে না। দুনিয়ায় যত বড় বড় কোম্পানি রয়েছে সবার সংখ্যা কখনো না কখনো খারাপ কিন্তু হয়েছে। ঠিক আছে, তো অ্যাভারেজ দেখতে হবে ভাই, এই 10-এর মধ্যে কত? আচ্ছা, একবার দুবার খারাপ এসেছে, ঠিক আছে চলো। তো এইরকম ভাবেই আপনাদের স্টাডি করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, রেজাল্ট সম্পর্কিত যত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এই ইন্ডেক্সে, যে যে জিনিসগুলো আমি আপনাদের এখানে বলেছিলাম সেগুলো সব আমি এখানে কভার করে দিয়েছি। আমি জানি যে এই ভিডিওটা এখানে বড় হয়ে গেছে, তবু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সংক্ষেপে এটাকে কভার করার। তো আশা করছি আপনারা অবশ্যই কিছু নতুন শিখেছেন। যদি আপনি প্রথমবার নতুন কিছু শিখে থাকেন তবে কমেন্ট সেকশনে অবশ্যই ফিডব্যাক দেবেন যে কি নতুন জিনিস আপনি এখানে শিখলেন, আর কি কি ধরনের ফিনান্স সম্পর্কিত জিনিস আপনি এখানে শিখতে চান, শুধু কমেন্ট সেকশনে এখানে জানিয়ে দেবেন। ঠিক আছে, আমরা সেটার উপর বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, তবে অবশ্যই এটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ভাই অকারণে কেন কোর্সের পেছনে টাকা নষ্ট করছেন? এখানে এই সমস্ত জিনিস আপনাদের বিনামূল্যে শেখাতে চলেছি, যতবার খুশি ততবার দেখতে পারেন, সবসময় ইন্টারনেটের উপর এগুলো পড়ে থাকবে। ঠিক আছে, তো লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ফলে দারুণ কিছু না কিছু জিনিস আপনারা সেই ভিডিও থেকে শিখতে পারবেন, তাই অবশ্যই এই সব কিছু করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।